ভাইয়েরা পুরো একটু এদিকে তাকান। আমি আপনাদের সাথে এখন একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটাকে আমি একটু ডিটেলসেই ভেঙে আলোচনা করার চেষ্টা করব, কারণ এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা আপনারও লাগবে এবং আপনার ক্লায়েন্টেরও লাগবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা যে এই যে পড়াশোনাগুলো করি, যা শিখতেছি, যা কিছু করতেছি, আমরা এগুলো আমাদের কম্পিউটারে রাখতেছি, কম্পিউটারে রেখে কাজ করতেছি, কিন্তু দিন শেষে কম্পিউটারে রাখলেই কিন্তু কাজ হবে না। এগুলো কিন্তু কোনো না কোনো হচ্ছে সার্ভারে রাখতে হবে। আপনার প্রজেক্ট আপনি করে হচ্ছে সার্ভারে রাখবেন, আপনার ক্লায়েন্টও হচ্ছে তার প্রজেক্ট করে সার্ভারে রাখবে। সো এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সার্ভার। তো এই সার্ভার ছাড়া তো কোনো কাজই হবে না। যেমন এই যে ধরেন আপনি বুটস্ট্র্যাপ শিখতেছেন, এটা কিন্তু হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপটা শিখতেছি, বুটস্ট্র্যাপের সার্ভারে আপনার এই যে ওয়েবসাইটে এটা রাখা। সো এই সার্ভারগুলো হচ্ছে একটু কস্টলি, একটু দামি। সো এই সার্ভার জিনিসটা কি, হাউ ইট ওয়ার্কস, এটা নিয়ে হচ্ছে আমরা এখন হচ্ছে একটা আলোচনা করবো। দেখেন, ধরেন আমি যদি একটু বলি, এই যে getbootstrap.com যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো একটু অফ করে দিই। ধরেন এই যে getbootstrap.com, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। সো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে না আমরা এই নামটাকে, এটাকে আমরা হচ্ছে বলে থাকি হচ্ছে ডোমেইন নেম। এটার নাম হচ্ছে ডোমেইন নেম। তো এই যে getbootstrap.com, এই যে ডট কম দেখতে পাচ্ছেন, এই যে .com, এটা হচ্ছে ডোমেইন প্রোভাইডার। সো ডোমেইন প্রোপাগেশন নেম .com। সো .com, তারপরে এরকম ধরনের হচ্ছে .net, তারপরে হচ্ছে ORG, এইরকম বিভিন্ন নামে মনে করেন যে হচ্ছে আপনার এরকম অনেক ডোমেইন হচ্ছে আছে, ডোমেইন প্রোপাগেশন হচ্ছে আছে। সো সাধারণত একটা মানুষ কী করে, একটা মানুষ হচ্ছে তার যে ওয়েবসাইটটা বা তার যে ব্র্যান্ডিং নেম, ওই নামেই হচ্ছে তার হচ্ছে ডোমেইনটা সে হচ্ছে নেওয়ার চেষ্টা করে। যেমন ধরেন আমরা বুটস্ট্র্যাপ আমরা শিখতে যাচ্ছি, সো আমরা বুটস্ট্র্যাপ শিখবো কুইক থেকে, বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে। তো বুটস্ট্র্যাপের ডেভেলপাররা একটা ওয়েবসাইট তারা হচ্ছে কী করছেন, যে মানে তারা চাইতেছেন যে আচ্ছা ঠিক আছে, আমার ওয়েবসাইট থেকে যাতে যে কেউ কী করতে পারে, বুটস্ট্র্যাপ শিখতে পারে। সো তারা কী করছেন, তারা ওয়েবসাইটের জন্য বা তারা তাদের সার্ভারটার জন্য একটা নাম আগে নির্বাচন করছেন। এখন বলতে পারেন, ভাই নাম কেন নির্বাচন করলেন, নামের কি দরকার? আসেন বুঝতে পারবেন। এই যে আমরা কাজ করি কোথায়, আমরা হচ্ছে পিসিতে কাজ করি। সো এই পিসিতে আমরা আমাদের বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে ফাইলগুলো রাখি। আমরা আমাদের যে পিসিটা, এই পিসিটাকেও চাইলে হচ্ছে আমাদের যে হার্ড ডিস্ক, এটাকেও আমরা চাইলে হচ্ছে একটা সার্ভারে রূপান্তর করতে পারবো। কিন্তু সার্ভারের যে বিষয় সেটা হলো যে সার্ভারের মেইনটেনেন্সে অনেক হচ্ছে খরচ আছে। অনেক খরচ কেমন, যেমন একটা সার্ভার, যেমন এই যে সার্ভারগুলো, যেমন এই যে getbootstrap.com, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কী করা হয়েছে জানেন, এটা হচ্ছে কোনো একটা সার্ভারে রাখা হয়েছে। ওই সার্ভারটাও কিন্তু হচ্ছে একটা পিসি। আমি আমাদের কম্পিউটারে যেমন হচ্ছে মনে করেন আমরা হার্ড ডিস্ক বা হচ্ছে এসএসডি বা M.2 বা হচ্ছে কী বলে, হ্যাঁ M.2 ইত্যাদি আমরা যেমন ব্যবহার করে যেমন আমরা আমাদের কম্পিউটারে একটা প্রজেক্ট হচ্ছে জমা রাখি, তেমনি এই যে সার্ভারগুলো, এই সার্ভারগুলোও হচ্ছে কি এক একটা পিসি। তবে এই পিসিগুলোর হচ্ছে কস্টিং অনেক বেশি, কারণ এগুলো 24 ঘন্টা হচ্ছে ওপেন থাকে, 24 ঘন্টা হচ্ছে অন থাকে। এই সমস্ত সার্ভারগুলোতেই হচ্ছে কি হয়, আপনার হচ্ছে ডাটা জমা হয়। তো এই সার্ভারটাকে বা এই বিষয়টাকে আমরা সাধারণত হচ্ছে বলে থাকি হচ্ছে হোস্টিং বলে থাকি। সো এই হোস্টিংয়ের হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে প্রাইজিং আছে এবং বিভিন্ন রকমের হচ্ছে আপনার কী বলে, এটার হচ্ছে স্টোরেজ আছে। যেমন ধরেন হচ্ছে আপনার 5 GB থেকে হচ্ছে শুরু করে 3 GB, 2 GB, 5 GB থেকে হচ্ছে শুরু করে দেখা যায় যে হচ্ছে যাদের অনেক বড় বড় প্রজেক্ট, তারা অনেক হচ্ছে দেখা যায় যে হচ্ছে আপনার সার্ভার স্পেস নেয়। আবার এটার কস্টিংটা কেমন পড়ে, কস্টিংটার ব্যাপারে যদি একটু আইডিয়া দেই, কস্টিংটা হচ্ছে টোটালি কাজের উপর ডিপেন্ড করে। আপনি কেমন টাইপের হচ্ছে ওয়েবসাইট রাখবেন এবং কেমন টাইপের হচ্ছে আপনি এইখানে আপনার কেমন টাইপের হচ্ছে আপনি ইউজাররা হচ্ছে আসবে, কেমন টাইপের হচ্ছে সার্ভার মানে সাপোর্ট আপনি চাচ্ছেন, ওগুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার এই চার্জটা আপনার হচ্ছে আসে। আমি আপনাদের চার্জের ব্যাপারে একটু আইডিয়া দিই, বাট এটা নিয়ে হচ্ছে আপনারা ভয় পেয়ে লাভ দিয়ে হচ্ছে আপনার বিছনা থেকে পড়ে যায় না, এটা বুঝতে হবে আপনাদের। কারণ এগুলো হচ্ছে আমরা ডেভেলপার, আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট দিবে, তখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের তাদের সাথে কথা বলে ফ্র্যাঙ্কলি আমাদের আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। ওই আইডিয়াটা দেওয়ার জন্যই হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করা। আপনারা ই ভ্যালির ওয়েবসাইটের সাথে পরিচয় আছে আপনাদের? ই ভ্যালি বা হচ্ছে আপনারা দারাজের ওয়েবসাইট ব্যবহার করেন না? একবার ওয়েবসাইটে যাচ্ছেন, নিমেষেই কিন্তু হচ্ছে আপনি কী করতেছেন, তাদের ওয়েবসাইটটা হচ্ছে আপনি ভিজিট করতে পারতেছেন, নিমেষেই দ্রুত হচ্ছে আপনি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। এবং তাদের ওয়েবসাইটে কিন্তু বিশাল বড় সাইজ, বিশাল ডাটা। সো এই যে ই ভ্যালির ওয়েবসাইটটা যখন হচ্ছে আপনার বন্ধ ছিল, আপনাদের মনে আছে কি না, আজকে থেকে 2 বছর বা 3 বছর আগে ই ভ্যালির ওয়েবসাইট বন্ধ হয়ে গেছিলো। ওরা ই ভ্যালির হচ্ছে ডেভেলপাররা যে সার্ভারটা ব্যবহার করতো,
ওই সার্ভারে বিশাল বড় মনে করেন একটা ক্যাপাসিটি ছিল, বিশাল বড় হচ্ছে ফাইলের স্টোরেজ ছিল, অনেক দ্রুত হচ্ছে ডাটা ট্রান্সফার হচ্ছে ক্যাপাসিটি ছিল, এবং সার্ভারের কস্টিংও ঠিক ওই রকমই। ইভ্যালির সার্ভারের জন্য প্রায় হচ্ছে 2 লাখ টাকা হচ্ছে ওদেরকে মান্থলি কস্টিং করতে হতো। আমি মনে হয় কমই বলছি, ওদের সম্ভবত হচ্ছে 2 থেকে 4 লাখ টাকার মতন হচ্ছে ওদের কস্টিং ছিল, মানে 2 থেকে 4 লাখ টাকা। কি মাথা ঘুরে? মাথা ঘুরে না, আর বহুত কাহিনী আছে এখানে। সো ইভ্যালির জন্য হচ্ছে মোটামুটি ওরা 2 থেকে 4 লাখ টাকা খরচ করে। দারাজ ঠিক এরকমই, তারপরে স্বপ্নর ওয়েবসাইট ঠিক এই টাইপের, এরা সার্ভারে হচ্ছে ঠিক এইরকমই হচ্ছে বিশাল বড় একটা অ্যামাউন্ট তারা খরচ করে। সো এই যে দেখেন getbootstrapper.com, এইটা একটা হচ্ছে কি একটা ওয়েবসাইট। আপনি এসে হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করতেছি, এখান থেকে আমরা ডকুমেন্টেশন পড়তেছি, আমরা ওয়েবসাইট থেকে হচ্ছে কাজ করতেছি, শিখতেছি। সো ওরা কিন্তু ওদের ওয়েবসাইটটা বানায়, ওরা কিন্তু হচ্ছে ওদের কম্পিউটারে রাখে নাই, ওরা কী করছে ঠিক এরকমই কোনো একটা সার্ভারে রাখছে। সো এই যে সার্ভারে রাখার পরে সার্ভারে আবার একটা কাহিনী আছে, সার্ভারে যদি কোনো ডাটা রাখা হয়, এই ডাটাগুলোকে ব্যবহার করার জন্য সার্ভারের এগেনস্টে একটা আইপি অ্যাড্রেস জেনারেট হয়। দেখবেন প্রত্যেকের কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস আছে, আপনার কম্পিউটারে কিন্তু হচ্ছে একটা আইপি অ্যাড্রেস আছে। আপনি যদি ফাইন্ড আউট করতে চান যে আপনার কম্পিউটার আইপি অ্যাড্রেস কি, আপনি লিখবেন হোয়াট ইজ মাই আইপি, এটা লিখে সার্চ করলে দেখবেন যে এই যে আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। আমরা তো ইন্টারনেট ব্যবহার করি, তো আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা, তাদেরকে বলা হয় হচ্ছে আইএসপি। সো তারা আমাদেরকে কিন্তু র্যান্ডম হচ্ছে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। কিন্তু যখন আমরা হচ্ছে মনে করেন যে এই যে ডোমেন হোস্টিং বা এগুলো যখন ব্যবহার করি, সার্ভার যখন ব্যবহার করি, ওইখানে হচ্ছে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয় না, একটা আইপি অ্যাড্রেসই হচ্ছে থাকে। বলতে পারেন যে ভাই কেন হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস কিছুদিন পর পর চেঞ্জ হয় আর ওদের আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় না কেন? কারণ আমরা তো কম দামি জিনিস ব্যবহার করি, আমাদের যে ইন্টারনেট আমরা যে ব্যবহার করি লাইন, এগুলো হচ্ছে খুব কম দামি, আর এগুলো হচ্ছে কম দামিতে হয় না। এর জন্য হচ্ছে আপনার ওদেরকে রিয়েল আইপি বা ওদেরকে আরও ডেডিকেটেড হচ্ছে আইপি ওদেরকে দেয়। যাই হোক, এই যে ধরেন হচ্ছে এই যে পিসিতে ধরেন বুটস্ট্র্যাপ কী করলো, বুটস্ট্র্যাপ একটা সার্ভারে হচ্ছে তাদের ডাটাগুলো রাখলো, এই ডাটাগুলো রাখার এগেন্সে তার একটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস পাইছে। জানেন আপনারা ফেসবুকেরও যে আইপি অ্যাড্রেস আছে, ফেসবুক আইপি অ্যাড্রেস লিখে সার্চ করেন, কেউ জানে না। আপনারা কয়জনই জানেন এই যে দেখেন ফেসবুকের হচ্ছে আইপি অ্যাড্রেস, আরও আছে, আরও একটা দুইটা ফেসবুকের হচ্ছে মাল্টিপল কিছু আইপি অ্যাড্রেস আছে, ম্যাক্সিমাম মানুষ আমরা এগুলো জানি না। সো আইপি অ্যাড্রেসটা কেমন হয়, ধরেন হচ্ছে 101.09.01. ধরেন সামথিং এরকম এরকম হচ্ছে কিছু ডিজিট থাকে, এগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এইখানে যে আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু কাজ করা যায় না। বলতে পারেন কেন ভাই আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করা যায় না? আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করা যায় না কারণ হচ্ছে এই আইপি অ্যাড্রেসকে মনে রাখতে পারে না, নাম্বার কেউ মনে রাখতে পারে না। আপনার মোবাইল নাম্বারই দেখবেন যে হচ্ছে আপনার মনে থাকবে না, আপনার মোবাইল নাম্বার আপনি রাখলেও কষ্ট করে, আঙ্কেল বা আন্টির মোবাইল নাম্বার আপনি মনে রাখতে পারবেন না, কারণ নাম্বার জিনিসটা মনে রাখাটা কষ্টকর, এবং এইটা সার্চ ইঞ্জিনেও অপটিমাইজ হবে না, জীবনেও অপটিমাইজ হবে না। সো এই আইপি অ্যাড্রেসটাকে যেটা করা হয় সেটা হলো এই যে আইপি অ্যাড্রেসটা, এটা তো হচ্ছে আপনার মনে করেন হোস্টিংয়ের সাথে হচ্ছে আসে, আইপি অ্যাড্রেসটাকে মাস্কিং করে দেওয়া হয়েছে আপনার ডোমেইন নেম ব্যবহার করে। মনে করেন আপনি ধরেন একটা সার্ভার হচ্ছে আপনার দরকার আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার হচ্ছে প্রজেক্টের জন্য, আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে ডোমেইন নেম হচ্ছে নিতে হবে, এবং তার সাথে হচ্ছে আপনাকে হোস্টিং হচ্ছে ম্যানেজ করতে হবে, এবং এই ডোমেইন আর হোস্টিংগুলো আপনার একসাথে হচ্ছে কানেক্ট করার একটা ব্যাপার স্যাপার আছে। যদি এগুলো ঠিক মতন কানেক্ট না হয়, ডোমেইনও দেখবেন যে হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, বা হচ্ছে হোস্টিংও হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে। আবার অনেক সময় যেটা হয় যে আমরা ভুল হচ্ছে ফাইল আপলোড করি, আমরা হচ্ছে ভাইরাস সম্বলিত হচ্ছে ফাইল আপলোড করে ফেলি, তো সেই সময় দেখা যায় যে হচ্ছে ডোমেইন হোস্টিং অনেক প্রবলেম করে, অনেক প্রবলেম, এবং এগুলো হচ্ছে খুব ক্রুশিয়াল। মানে একটা ডোমেইন হোস্টিং, একটা সার্ভার খালি একটা সার্ভার না, এটা একটা অ্যাসেট। সো এটাকে অ্যাসেট হিসেবে আপনাদের মূল্যায়ন করতে হবে। আমার মনে হয় যে এই যে ডোমেইনটা বা হচ্ছে হোস্টিংটা সম্মিলিত যে বিষয়টা, যেটা হচ্ছে আমরা বলতেছি সার্ভার, এই সার্ভার জিনিসটা কি, এটা আপনাদের কাছে ক্লিয়ার, এটা আমি বিশ্বাস করি। এবার আসেন যে এখন কথা হচ্ছে যে এই সার্ভারটা কোন টাইপের, বা মানে কোন কাজে বা কীভাবে হচ্ছে ব্যবহার হয়, বা আমরা মনে করেন একটা সার্ভার ব্যবহার করব, বা আমি আমার ক্লায়েন্টের জন্য হচ্ছে একটা সার্ভার আমার দরকার। এখন আমি আসলে হচ্ছে মানে এখানে হচ্ছে আমার কেমন টাইপের স্পেসিং দরকার, কেমন টাইপের বিষয়াদি দরকার, কী টাইপের হচ্ছে ফাংশনালিটি দরকার, এগুলো আমরা হচ্ছে কীভাবে কী করব। আসেন এটা নিয়ে একটু আলোচনা করি। সবার প্রথমে আমি এখানে আপনাদেরকে একটা সিম্পল একটা ডেমো দিব, একটা এক্সাম্পল দিব। ধরেন আপনার একটা ই কমার্স বিজনেস আছে। সো একটা ই কমার্স বিজনেসের জন্য দেখা যায় যে আমাদের তো হচ্ছে সার্ভারে একটা নেম তো লাগবেই, প্লাস প্রজেক্টগুলো সার্ভারে জমা রাখার জন্য একটা স্পেসিংও লাগবে। একটা ই কমার্সের জন্য আমরা একবারে কম হইলেও দেখা যায় যে হচ্ছে আমরা 5 GB মতন হচ্ছে আমরা প্রেফার করি, বলি যে আমাদের ক্লায়েন্টকে যে আপনার হচ্ছে একটা 5 GB মতন হচ্ছে একটা জায়গা দরকার। সো এই যে 5 GB যে জায়গাটা, এখানে হচ্ছে তার দেখা যাবে যে অনেক কিছু থাকে। কী থাকে, তার ডাটা থাকে,
তারপরে মনে করেন যে হচ্ছে এই 5 জিবি ডাটাতে যেটা হয় আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, কিছু কিছু ওয়েবসাইট হচ্ছে দেখা যায় ফাইল সাইজ একটু ছোট হয়, আবার যদি হচ্ছে ওয়েবসাইটটা একটু মিডিয়াম টাইপের হয়ে যায় তখন দেখা যায় যে হচ্ছে বেশ খানিকটা জায়গা নিয়ে নেয়। আমার দেখা একটা সবচেয়ে বড় ফাইল সাইজের আপনাদের কথা বলি, আমি যেটা দেখছি যে সবচেয়ে বড় একটা ফাইল সাইজ মনে করেন যে হচ্ছে 1.5 জিবি বা এর থেকেও হচ্ছে আপনার বড় হয়ে যায়, এরকম মোটামুটি হচ্ছে দেখছি একটা ফাইল সাইজ। সো ধরেন আপনি একটা 5 জিবি সার্ভার ব্যবহার করতেছেন, বুঝে নিয়েন, ক্যালকুলেশনটা বুঝে নিয়েন। সো আপনি একটা 5 জিবি সার্ভার ব্যবহার করতেছেন, সো ওই 5 জিবি সার্ভারে যেটা হবে আপনার ফাইল সাইজই হচ্ছে কত আছে, ধরে নেন হচ্ছে আপনার কত 1.5 জিবি আছে। সো এই যে 1.5 জিবি আছে, এই 1.5 জিবি যাতে ঠিক মতন হচ্ছে রান করতে পারে এর জন্য আপনাকে আরও 1.5 জিবি হচ্ছে কী করতে হবে, আপনাকে হচ্ছে আরও ফাঁকা রাখতে হবে, না হলে হচ্ছে এই 1.5 জিবি কাজ করতে পারবে না। বলতে পারেন ভাইয়া কীভাবে, এটা কীভাবে হয়? আসেন একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরে নেন আপনি এই যে 1.5 জিবির যে প্রজেক্ট আপনার সার্ভারে যেটা আপনি রাখছেন, এই প্রজেক্টটা আপনি মডিফাই করবেন, এই প্রজেক্টটা আপনি এডিট করবেন, আপনি চেঞ্জ করতে যাবেন। আপনি এটার হচ্ছে প্রজেক্টটা যখনই মডিফাই করতে যাবেন বা কিছু করতে যাবেন, আপনাকে আগে এই প্রজেক্টটা, আগের করা প্রজেক্টটাকে আপনার ব্যাকআপ নিতে হবে। এখন আপনি যদি ব্যাকআপ নিতে চান, এই ব্যাকআপটা কোথায় হচ্ছে জমা হবে, আপনার এই 5 জিবির ভিতরেই। সো ও 1.5 জিবি, ওর জন্য হচ্ছে আরও 1.5 জিবি যদি না থাকে আপনি জীবনে ব্যাকআপ নিতেই পারবেন না। সো একটা প্রজেক্টের সাইজ যত হয় ওই সমপরিমাণ জায়গা হচ্ছে কী করতে হয়, অবশ্যই ফাঁকা রাখতে হয়। আমি আর কি বুঝাইতেছি যে কেন মিনিমাম আমরা হচ্ছে 5 জিবি বলি। ধরেন এখানে হচ্ছে ফাইল সাইজ হচ্ছে আপনার কত, 5 জিবি টোটাল, এর ভিতর 1.5 জিবি গেল হচ্ছে আপনার কি, আপনার ফাইলগুলো। সো খালি ফাইল তো না, আপনি তো অন্যান্য আনুষঙ্গিক আরও অনেক কিছু রাখবেন, সেগুলো তো ধরেই নেই, অলরেডি তো 3 জিবি বুক করে ফেলছেন। এই যে এখানে যে হচ্ছে মনে করেন প্রজেক্ট করবেন, এই প্রজেক্টের জন্য কিন্তু আবার একটা ডাটাবেস লাগবে, ডাটাবেস ছাড়া তো কাজ হবে না। আপনার যে প্রজেক্টের যে ডাটাবেসগুলো, এই ডাটাবেসগুলোর জন্য কি আপনাকে আলাদা স্পেস দিবেন? জি না। এই যে এখানে দেখছেন যে 5 জিবি, এইখান থেকে দেখবেন যে হচ্ছে আপনার স্পেসিং হচ্ছে কমতেছে। আরেকটা বিষয় আপনাদের সাথে আসলে এটার পরিচয় আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে আপনার ইমেল আমরা অনেক সময় বিজনেস ইমেল ব্যবহার করি। এই বিজনেস ইমেলগুলো কেমন হয়, যেমন ধরেন একটা মানুষের ডোমেইন হচ্ছে এরকম MINHAZFAISAL minhajfaisal.com, minhajfaisal.com এরকম, অথবা ধরেন হচ্ছে শিখবেসবাই.com, SHIKHBESHOBAI, শিখবেসবাই.com, এটা হচ্ছে তার ওয়েবসাইট। সো এই শিখবে সবাইয়ের ওয়েবসাইটের এগেনস্টে একটা বিজনেস ইমেল হচ্ছে জেনারেট করা যায়। সাধারণত হচ্ছে দেখা যায় একজন ক্লায়েন্ট, মানে একটা ই কমার্স ওয়েবসাইট বা এই টাইপের ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে মিনিমাম 3টা হচ্ছে ইমেল অ্যাড্রেস জেনারেট করে। ইমেল অ্যাড্রেসগুলো কীভাবে জেনারেট হয় সেটা পরের বিষয়, বাট একটু শুনে রাখেন যে এই ইমেল অ্যাড্রেসগুলো কী টাইপের হয়, নামগুলো কেমন হয়। ধরেন একটা হয় হচ্ছে info.শিখবেসবাই, মনে করেন যে হচ্ছে এই যে শিখবেসবাই.com এরকম একটা হয়। একটা হয় হচ্ছে মনে করেন সাপোর্ট ডট, মনে করেন শিখবেসবাই এরকম একটা হচ্ছে হয়। আবার দেখবেন আরেকটা হয় হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডট, এরকম টাইপের হয়। আপনাদের কিন্তু এই নামগুলো দিয়েই আমি বলছিলাম যে আপনাদের ওই জিমেইলের অ্যাটলিস্ট হচ্ছে ইমেলগুলো খুলতে, যেমন আমার জিমেইলের একটাই আমি খুলে রাখছি এরকম যে info.minhajfaisal@gmail.com, এই টাইপের হচ্ছে খুলে রাখতে বলছিলাম। বাট যাই হোক, জিমেইলের, আর আপনি যে বিজনেস ইমেলটা বা আপনি যে হচ্ছে এই যে ওয়েবসাইটটা যেটা করতেছেন, এইটার এগেনস্টেও হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেস হচ্ছে মেনটেন করতে পারবেন। সো এই যে ইমেল অ্যাড্রেসগুলো, এগুলোর এগেনস্টেও আপনার কিন্তু হচ্ছে একটা জায়গা লাগবে। মনে করেন আপনি হচ্ছে 3টা ইমেল অ্যাড্রেস তৈরি করলেন, এখন এই 3টা ইমেল অ্যাড্রেসের জন্য তো আপনার জায়গা লাগবে। একটা ইমেল অ্যাড্রেসে যদি মিনিমাম আপনি মনে করেন যে 400 MB করেও যদি আপনি ধরেন, এই জায়গায় তো দেখা যাবে যে হচ্ছে আপনার কত, আবার ধরেন হচ্ছে 1 জিবি বা 1.5 জিবি তো এই জায়গায় নাই। আমার কি কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন ভাইয়েরা? আমি কি আপনাদের এই হিসাব নিকাশটা বুঝাইতে পারতেছি কিনা? এই হিসাব নিকাশটা কেন দরকার? কারণ আপনি যখন ক্লায়েন্টের প্রজেক্ট করবেন, ক্লায়েন্টের হচ্ছে বাজেটিং করতে যাবেন, তখন দেখা যাবে যে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে। আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে এই বিষয়টা জানি না। সোফার দেখা যায় যে হচ্ছে ক্লায়েন্টকে আমরা কোটেশনও দিতে পারি না। আমার ক্লায়েন্ট দেখা যায় হচ্ছে অন্য আরেকজনের কাছে চলে গেছে। ওকে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আচ্ছা, এর সাথে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্ভারের লোকেশন। সার্ভার লোকেশন হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশে একটা সার্ভার আছে যেটা হচ্ছে BDIX মেবি হচ্ছে না। এই যে BDIX এর যে সার্ভারটা, এই সার্ভারটার একটা গুণ আছে কি জানেন? আপনি বাংলাদেশে যদি মনে করেন একটা হচ্ছে বিজনেস করতে যান, দেখা যাবে এই সার্ভারটা যদি আপনি নেন, এই সার্ভারটা যদি আপনার থাকে বা আপনার ক্লায়েন্ট যদি নেয়, চোখের পলকে মনে করেন যে হইতেছে কী হবে যে আপনি হচ্ছে এই সার্ভারে ঢুকে যাবেন, আপনার ইউজাররা হচ্ছে চোখের পলকে হচ্ছে ওয়েবসাইট ব্যবহার করবে। এটা একটা মজা। কিন্তু এবার এইটার একটা সবচেয়ে বড় সমস্যা বলি, এটা 2 দিন পর হ্যাক হয়ে যায়। ও আর একটা না বললেই না, এটা মনে করেন একবার যদি ডাউন হয়, সার্ভার যদি ডাউন হয়, মনে করেন যে এটা বুটস্ট্র্যাপ, এটা তো বুটস্ট্র্যাপের সার্ভার,
এই সার্ভারটা হতে পারে যে হচ্ছে আপনার ফিনল্যান্ড থেকে হচ্ছে আসে, হতে পারে যে হচ্ছে ইউকে, হতে পারে ইউএসএ, হতে পারে কানাডা। সাধারণত এই সার্ভারগুলোর কস্টিং বেশি দেখে আপনার হচ্ছে যেই এলাকাগুলোতে একটু কস্টিংটা কম, ওই এলাকাগুলো থেকে হচ্ছে আপনার সার্ভারগুলো হচ্ছে মেনটেন করা হয়। মনে করেন যে একটু ঠান্ডা এলাকা, যেমন ম্যাক্সিমাম সার্ভারই হচ্ছে ফিনল্যান্ড বা হচ্ছে ইংল্যান্ড, ওই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে হয় আপনার, কানাডা, ওই সমস্ত এরিয়াতে, কারণ ওই জায়গাগুলোতে হচ্ছে অনেক ঠান্ডা হয়। আপনারা এগুলো দেখছেন কিনা আমি জানি না। যেমন মাইক্রোসফট রিসেন্টলি না, এটা হচ্ছে রিসার্চ করতেছে যে তাও প্রায় 2.5 বছর হয়ে গেছে। ওরা এই সার্ভার ডাটা সেন্টারগুলোর কস্টিং কমানোর জন্য ওরা যেটা করছে, ওরা পানির নিচে হচ্ছে ওদের ডাটা সেন্টারগুলো হচ্ছে বসাইছে। তো এটা যখন মনে করেন হচ্ছে আপনি আপনার পিসি যদি চলতে থাকে, পিসি কিন্তু গরম হইতে থাকে, তখন কিন্তু হচ্ছে অবস্থা খারাপ হয়ে যায়, ও কিন্তু চলতে পারে না, ও কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এই ডাটা সেন্টারগুলোতে সবসময় ইলেকট্রিসিটি থাকে, আর হচ্ছে আপনার হচ্ছে এয়ার কন্ডিশন হচ্ছে থাকে। সো এই ডাটা সেন্টারগুলো মাইক্রোসফট যেটা করলো, মাইক্রোসফট ওর ডাটা সেন্টার হচ্ছে পানির নিচে বসাইছে, এবং বসায় ও চেক করতেছে যে এখান থেকে হচ্ছে ডাটা নষ্ট হয় কিনা, রিকভারি কেমন হয়। এবং ওরা যেটা দেখলো যে হচ্ছে এটা খুব মানে ভালো সার্ভিস দেয়। যাই হোক, এটা হচ্ছে আউট অফ দ্য বক্স, বাট সার্ভার লোকেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। সার্ভার লোকেশনটা ইম্পর্টেন্ট কেন? আপনি আপনার যে ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করবেন, ওই ওয়েবসাইটটা এমনভাবে হচ্ছে একটা সার্ভারে রাখতে হবে যাতে করে হচ্ছে তার মানে আপনি দ্রুত লোড করতে পারেন, এবং ওয়ার্ল্ড ওয়াইড যাতে হচ্ছে ওটা কী হয়, ওটা যাতে হচ্ছে লোড হইতে পারে। আচ্ছা, এইখানে আরও একটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যান্ডউইথ, WIDTH, ব্যান্ডউইথ খুবই ইম্পর্টেন্ট। ব্যান্ডউইথ জিনিসটা কি? ধরে নেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে ওদের হচ্ছে যে সার্ভারের সার্ভার যারা মেনটেন করে, তারা এই ওয়েবসাইটটার জন্য একটা 1 GB হচ্ছে ব্যান্ডউইথ আপনার দিয়ে দিছে। সো এই 1 GB ব্যান্ডউইথ কতদিন থাকবে? এটা হচ্ছে 1 মাসের জন্য। সো আমি যখনই আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, আমরা তো ইন্টারনেট কানেকশন ব্যবহার করে হচ্ছে কী করতেছি, এই ওয়েবসাইটটা ব্যবহার করতেছি। কিন্তু এই যে ওয়েবসাইটে যে আমরা ব্যবহার করতেছি, এইটার জন্য কি হচ্ছে জানেন? এই সার্ভারের ব্যান্ডউইথ কাটতেছে। মানে ব্যান্ডউইথটা যেটা হয় সেটা হলো যে হচ্ছে এটা একটা লিমিটেশন, যে কতজন ইউজার এই সার্ভারটা হচ্ছে ব্যবহার করতে পারবে। এই যে সার্ভার যে আমাদের কাছে হচ্ছে মনে করেন আমরা যে ব্যবহার করতেছি অন পাইছি, এই সার্ভারে একটা হচ্ছে ডাটা কাটতেছে, একটা ডাটার হচ্ছে হিসাব নিকাশ হচ্ছে, এই বিষয়টাই হচ্ছে আপনার ব্যান্ডউইথ। সো ধরেন আপনার একটা সার্ভারে হচ্ছে ব্যান্ডউইথ দেওয়া আছে হচ্ছে 1 GB, যদি এমন 1 GB মতন ব্যান্ডউইথ থাকে, এটা 1 মাসের জন্য। সো 1 মাসের ভিতরে যদি এই ব্যান্ডউইথ শেষ হয়ে যায়, আপনি মনে করেন এই বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসছেন, আসার পরে আপনাকে বলবে যে এই ওয়েবসাইটের ব্যান্ডউইথ হচ্ছে সব ব্যবহার হয়ে গেছে, সো আপাতত এই ওয়েবসাইটটা ব্যবহার করা যাচ্ছে না। ব্যবহার করা যাবে কবে? ঠিক 1 মাস পরে আবার হচ্ছে কি বাই ডিফল্ট হচ্ছে এই ব্যান্ডউইথ আবার সব চলে আসবে, আবার হচ্ছে আগের অবস্থায় চলে আসবে, তখন হচ্ছে আবার ব্যবহার করা যাবে। সো সার্ভারের স্পেসিংটা, সার্ভারের হচ্ছে আপনার ইমেইল, সার্ভারের হচ্ছে লোকেশন, সার্ভারের হচ্ছে ব্যান্ডউইথ, এই বিষয়গুলো হচ্ছে আপনার মাথায় রাখেন। এবং যদি একটা ই কমার্স ওয়েবসাইট হয় তখন হচ্ছে মোটামুটি 5 GB, একটা যদি নিউজ পোর্টাল ওয়েবসাইট হয় তখন হচ্ছে আমরা মোটামুটি অ্যাটলিস্ট হচ্ছে আমাদের কাস্টমারকে আমরা হচ্ছে 4 GB মতন হচ্ছে একটা স্পেসিং আমরা হচ্ছে দিয়ে রাখি। আশা করি এই ম্যাপিংটা আপনাদের কাছে ক্লিয়ার। এটি কি ক্লিয়ার? আরও অনেক কিছু আছে, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, যদি সামনে হচ্ছে আবার মনে পড়ে তখন হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এখানে এই পার্টগুলো এগুলো ডান। এখন এবার আসেন আমাদের অ্যাঙ্গেল থেকে চিন্তা করি। ক্লায়েন্টের অ্যাঙ্গেল থেকে হচ্ছে চিন্তা করলাম, ক্লায়েন্টকে কীভাবে কী করবো বুঝলাম। এবার আমাদের অ্যাঙ্গেল থেকে কিছু বিষয় চিন্তা করেন। দেখেন, আমরা আপাতত কাজ করতেছি কোথায়? আমরা আপাতত কাজ করতে পারতেছি হচ্ছে গিটহাবে। এবং গিটহাব এটা কি? এটা এমন একটা রিপোজিটরি সিস্টেম, এটার কোনো বিকল্প নাই রে ভাই, এটার কোনো বিকল্প নাই। মানে আপনি যতদিন হচ্ছে ডেভেলপার হিসেবে নিজের নামটা আপনি হচ্ছে রাখবেন, ততদিন পর্যন্ত আপনাকে গিটহাব ব্যবহার করে যাইতেই হবে, এর কোনো বিকল্প নাই, এটা ব্যবহার করবেনই আপনি। তবে একটা সমস্যা আছে, এই গিটহাবের একটা লিমিটেশন আছে। লিমিটেশন কি? গিটহাবে শুধুমাত্র আপনি হচ্ছে ফ্রন্ট এন্ডের যে প্রজেক্টগুলো সেগুলোতে আপনি কাজ করতে পারবেন, গিটহাবে ব্যাক এন্ডের কোনো হচ্ছে প্রজেক্ট রান করবে না। এইটা একটা হচ্ছে ওর বড় লিমিটেশন। ও ফ্রন্ট এন্ডের পার্টগুলো দিয়ে আপনার সাপোর্ট দিবে, আর কিছু করতে পারবে না, এতটুকুই বাস। তো এই জায়গায় দেখেন আমাদের এখন হচ্ছে আমাদের করণীয় কি, আমাদের কি হচ্ছে, আমাদের সামনে আমরা কোন দিকে যাইতেছি। আমরা 2 দিন পরে ওয়ার্ডপ্রেস শিখতে যাব। ওয়ার্ডপ্রেস আমরা এখন HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট যে করে শিখতেছি, এগুলো আপনি হচ্ছে ফ্রন্ট এন্ড সাপোর্ট গিটহাব দিয়ে দিতে পারবেন, এবং আপনি দিবেন এগুলো সারা জীবন। আপনি যখনই হচ্ছে অবসর সময় পাবেন, আপনি ছোটোখাটো হচ্ছে প্রজেক্ট করে, ছোটোখাটো হচ্ছে কিছু একটা সেকশন প্র্যাকটিস করে আপনি গিটহাবে দিয়ে রাখবেন। আপনার সার্ভার থাকুক আর আপনার সার্ভার না থাকুক, গিটহাবে কাজ করবেনই। সো গিটহাব লাগবেই, কিন্তু গিটহাবে হচ্ছে ব্যাক এন্ডের সার্ভার নাই, মানে ব্যাক এন্ডের সাপোর্ট নাই। সো আমরা 2 দিন পরে কিন্তু হচ্ছে ওয়ার্ডপ্রেস আমরা শিখব। ওয়ার্ডপ্রেসের পার্টে যে আমরা ধরেন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, আমরা ব্লগ ওয়েবসাইট তৈরি করব, আমরা নিউজ পোর্টাল হচ্ছে ওয়েবসাইট আমরা তৈরি করব। তো এই যে ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করে ধরেন হচ্ছে
আমরা যে ব্র্যান্ডিং করতে যাব, ব্র্যান্ডিং আমরা হচ্ছে যদি করতে চাই, আমাদের কিন্তু সার্ভার নেই, আপনাদের কিন্তু সার্ভার নেই, তখন কিন্তু এই জায়গায় একটা সমস্যা। এরপরে দেখেন, এরপরে আবার হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে পিএইচপি শিখতে হবে, পিএইচপির সাথে হচ্ছে মাইএসকিউএল শিখতে হবে, পিএইচপি শিখবো, এর সাথে আসবে হচ্ছে মাইএসকিউএল। আবার এরপরে আসবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। এইখানে যে টপিকগুলো বললাম, এগুলো সবগুলোর জন্যই হচ্ছে সার্ভার ম্যান্ডেটরি, সার্ভারটা হচ্ছে দরকার। সো আমাদের কিন্তু, আমরা কিন্তু এই জায়গাটা হচ্ছে পিছিয়ে আছি, এটা একটা পার্ট। এরপরে যদি আবার চিন্তা করেন, পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা যখনই মনে করেন কোনো একটা জায়গায় জবের জন্য যাবেন, জবের জন্য যান, অথবা হচ্ছে মনে করেন আপনাকে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনাকে ডাকে, ধরেন আপনি জবের জন্য গেছেন, জবের জন্য গেলে যে জিনিসগুলো দেখবে সেটা হলো আপনার সিভি, এরপরে দেখবে হচ্ছে আপনার গিট, এবং তার সাথে দেখবে আপনি যে প্রজেক্টগুলো করছেন সেই প্রজেক্টের হচ্ছে কিছু লাইভ লিঙ্ক, প্রজেক্টের কিছু লাইভ লিঙ্ক, যেটাকে ফাইনালি আমরা সব কিছুকে মিলে একত্রে হচ্ছে আমরা ব্র্যান্ডিং বলতে পারি। এখন আপনার তো হচ্ছে সার্ভার নাই, আপনার যেহেতু সার্ভার নাই, আপনি তো ব্র্যান্ডিংও করতেছেন না। গিটহাবটা দিয়ে আপনি ব্যাকআপ দিতে পারবেন, কিছুটা সিভি দিয়ে আপনি হচ্ছে ব্যাকআপ দিতে পারবেন, কিন্তু লাইভ একটা হচ্ছে সার্ভার যদি আপনার না থাকে, সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনি পড়বেন সেটা হলো, আপনার একজন ক্লায়েন্ট আসলো, এসে বললো যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, তৈরি করে দিয়ে ওয়েবসাইটটা হচ্ছে আমাকে সার্ভারে হচ্ছে সেট আপ করে দিতে হবে। এখন আপনার নিজেরই তো সার্ভার নেই, আপনি কীভাবে হচ্ছে আরেকজনকে সার্ভার সেট আপ করে দেবেন? এখানে দেখেন, আমরা যে প্রজেক্টগুলো করি, এই প্রজেক্টের 50% হচ্ছে আমাদের পিসিতে কাজ হয়, সার্ভারের কাজ কিন্তু বেশি না। সার্ভারের কাজ কত পার্সেন্ট জানেন? সার্ভারের কাজ হচ্ছে মনে করেন যে ধরেন 10 থেকে, কত বলবো, 10 থেকে ধরেন হচ্ছে 25% সার্ভারে। বাট এই 10 থেকে 25% আপনার পড়াশোনায় একটা 50%-এর হচ্ছে ইম্প্যাক্ট ফেলবে। 50% ইম্প্যাক্ট ফেলে হচ্ছে কোথায়? যদি আপনার না থাকে, আপনার হচ্ছে এই 50% হচ্ছে শেখা, দেখবেন যে হচ্ছে আপনার ঠিক মতন হবে না। এই জায়গাতে এখন তাহলে আমাদের করণীয় কী? আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের কিন্তু পার্সোনাল একটা ওয়েবসাইট থাকবে, এবং এই ওয়েবসাইটের কাজগুলো আমি আপনাদেরকে আপনাদের ফ্রিল্যান্সিং সেশনে নিয়ে যে হচ্ছে করাবো, বা তারও আগে কিছু কাজ দিয়ে দিয়ে আপনাদেরকে হচ্ছে করাবো। ধরেন মনে করেন যে আমাদের একটা পার্সোনাল একটা মেইন ওয়েবসাইট থাকবে, আপনাদেরকে একটু পোর্টফোলিও টাইপের একটা ওয়েবসাইট দেখাই। আমরা যখন ফ্রিল্যান্সিং করবো, আমাদের এরকম ফ্রিল্যান্সিংয়ের, আমাদের ফ্রিল্যান্সার হিসেবে হচ্ছে ওয়েবসাইট থাকার লাগবে। একটু দাঁড়ান, আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দেখাই। যেমন ধরেন এটাই একটা প্রিমিয়াম টেমপ্লেট, যদিও এটা রেস্টুরেন্টের ওয়েবসাইটের, এটা বাদ দেই, আপনাদেরকে পার্সোনাল পোর্টফোলিও টাইপের টেমপ্লেট দেখাই। আমার কাছে এখানে দেখেন প্রিমিয়াম থিম ফরেস্টের হচ্ছে টেমপ্লেট আছে। থিম ফরেস্টের নাম নিশ্চয়ই শুনছেন আপনারা। এই টেমপ্লেটটার কাজ আপনাদেরকে ইনশাআল্লাহ হচ্ছে আমি সামনে করাবো। দেখেন এটা হচ্ছে একজন পার্সোনাল ফ্রিল্যান্সারের হচ্ছে, মানে একজন ফ্রিল্যান্সার হচ্ছে একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটা কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়। সার্ভারে রেখে কী করা হয়? সার্ভারে রেখে ব্র্যান্ডিং করা হয়, নাম, ছবি, কেউ যদি ছবি না দেয়, না দিলেও পারে। সোশ্যাল মিডিয়া হচ্ছে থাকে, এখানে গিটহাবের হচ্ছে আইকন থাকবে, গিটহাবের লিঙ্ক থাকবে। এই জায়গাতে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই পোর্টফোলিও সেকশন। এটাকে আমরা পোর্টফোলিও সেকশন বলে থাকি। সামনেই এগুলো নিয়ে ইনশাআল্লাহ হচ্ছে কাজ হবে। সো এই যে পোর্টফোলিও সেকশনটা, এই পোর্টফোলিও সেকশনটা কী হয় অ্যাকচুয়ালি? আপনার সার্ভারে এটা হচ্ছে আপনার মেইন ওয়েবসাইট, আর এই মেইন ওয়েবসাইটের সাথে আপনার সার্ভারে থাকা আরও কিছু প্রজেক্ট পোর্টফোলিও আকারে এখানে হচ্ছে কানেক্ট রাখা হয়। তো পোর্টফোলিও আকারে কানেক্ট রাখলে কী হয়? ধরেন আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট করছেন কিনা, আপনার ক্লায়েন্ট আপনাকে জানতে চাবে। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, বাট এখন যেটা হচ্ছে মার্কেট প্লেসগুলোতে, বা হচ্ছে মনে করেন আপনার জবের ইন্টারভিউতে, মনে করেন যে হচ্ছে অনেকগুলো মানুষ আসছে। তো এই অনেকগুলো মানুষের ভেতরে আমরা যখন হচ্ছে তাদের সিভিগুলো পাই, আমরা যখন হচ্ছে তাদের ইনফরমেশনগুলো পাই, আমরা কীভাবে মানে আমরা বুঝবো যে এই ছেলেটা বা এই মেয়েটা এত মানুষের ভিতরে হচ্ছে এরা কাজের, বা এরা হচ্ছে কাজ করছে, আমরা কীভাবে বুঝি? আমরা কী করি জানেন? ওদের সিভিটা দেখেই আমরা হচ্ছে চলে যাই ওদের গিটহাবে, আমরা দেখি যে গিটহাবে কী টাইপের প্রজেক্ট করছে। আর তার সাথে হচ্ছে আমরা দেখি যে আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, দেখি তোমার হচ্ছে ওয়েবসাইট, তুমি যেগুলো বানাইছো তোমার ওয়েবসাইটের খবর কি। সো তাদের কাছ থেকে আমরা হচ্ছে এই যে তাদের যে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, যেটা তাদের ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার হচ্ছে, এইটা আমরা কালেক্ট করি। সো এই অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ ওয়েব ডেভেলপার, আপনাদের এরকম একটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের জন্য আপনাদের একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। সো এই পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে কী থাকে? আরও কাজের হচ্ছে পোর্টফোলিও বা শোকেসগুলো এখানে থাকে। আমি যদি এই পোর্টফোলিওর উপরে ক্লিক করি, ধরেন আমাকে হচ্ছে ই-কমার্স ওয়েবসাইটে নিয়ে গেল, এটা নিউজ পোর্টালে ক্লিক করলাম, নিউজ পোর্টালে নিয়ে গেল। সো এটা তো আমরা হচ্ছে বাংলাদেশেই এটা করি, বাংলাদেশেই আমরা এটা করতেছি। আর বাহিরের কান্ট্রিতে কী অবস্থা? বাহিরের কান্ট্রিতে আপনি যখন হচ্ছে জবের জন্য যাবেন, সরাসরি ওইখানে হচ্ছে কিছু কিছু সময় সরাসরি আমি পাইছি,
আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, সরাসরি যেটা হয়, আমার ক্লায়েন্ট আমাকে নক দিয়েই বলছে যে আমার এই টাইপের একটা ওয়েবসাইট লাগবে, তোমার কি এই টাইপের ওয়েবসাইটের হচ্ছে কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা, থাকলে আমাকে স্যাম্পল দেখাও। তার কথাই ছিল, দুইটা কথা আমারে বলছে, তার দুইটা কথার ভেতরে হচ্ছে এই কথাটাই ছিল। অবস্থা বুঝতে পারতেছেন ভাইয়েরা? পুরো আমি সংক্ষেপে হচ্ছে ইতি টানতেছি, এত কথা বাড়ায় লাভ নেই। সার্ভারের হচ্ছে ম্যাপিংটা আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা এইটা হচ্ছে বুঝে রাখেন যে আপনাদের হচ্ছে সার্ভার ব্যবহার করতে হবে। সার্ভার ব্যবহার যদি আপনি না করেন, আপনি সার্ভারে কাজ শিখতে পারবেন না। আপনি সার্ভারে কাজ না জানলে আপনি আপনার ক্লায়েন্টের সার্ভারে হচ্ছে কাজ করতে পারবেন না। আপনার সার্ভারে কীভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হয়, সার্ভারে কীভাবে HTML প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়, কীভাবে PHP MySQL এর প্রজেক্ট কাজ করতে হয়, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়, এগুলো সব আপনার জানতে হবে। এবং আপনারও হচ্ছে ওইখানে কী করতে হবে, আপনারও হচ্ছে একটা মেইন ওয়েবসাইট থাকবে, সেইখানে হচ্ছে আরও কিছু হচ্ছে কী থাকবে, স্যাম্পল হচ্ছে কাজের, আরও কিছু কাজের স্যাম্পল থাকবে, যেগুলোকে আমরা হচ্ছে ওই কী বলে শোকেজ আমরা শো করাবো। করায় তারপরে কী হবে, আমরা আমাদের ব্র্যান্ডিংটা করব, আমরা আমাদের লোকাল ক্লায়েন্টকে, আমরা আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে ওই জায়গা থেকে হচ্ছে আমরা প্রজেক্টগুলো দেখাবো। আমাদের তার সাথে হচ্ছে CV বা অন্যান্য বিষয়গুলো হচ্ছে আরও রেডি করতে হবে। এখন এই জায়গাটাতে এখন বিষয়টা হচ্ছে কেমন কি, মানে সার্ভারের একটু প্রাইজিংয়ের ব্যাপারটাই আসি। সার্ভারের প্রাইজিংটা হচ্ছে কেমন হবে দেখেন, আমি আমার ক্লায়েন্টের জন্য বেশ কয়েকটা জায়গা থেকে হচ্ছে কয়েকটা সার্ভার হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগেও হচ্ছে আমি ম্যানেজ করে দিছি, এবং তাদের ওই সার্ভারগুলোর হচ্ছে কস্টিং আমি আপনাদেরকে বলি। যেমন ভ্যালির যে হচ্ছে সার্ভারটা, আমি আপনাদের অলরেডি বলছি এখানে 2 থেকে 4 লাখ টাকার মতন কস্টিং, এবং এটা হচ্ছে আপনার মাসে, মান্থলি, MONTHLY মান্থলি। কারণ ভাই আপনি হচ্ছে এখনো ভ্যালি চালাবেন না, আপনার পক্ষে পসিবল না। আপনি কামাই করেন কয় টাকা, যে হচ্ছে আপনি সার্ভারের পিছনে হচ্ছে এখন 2 থেকে 4 লাখ টাকা দিবেন, এটা পসিবল না। এটা বললে হচ্ছে শুধু লাভ নেই, এটা হিসাব বাদ। এবার আসলে একটু নর্মাল টাইপের হচ্ছে ওয়েবসাইটের কথা চিন্তা করি। এভারেজে আমাদের ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট যেগুলো আমরা ব্যবহার করি, তাদের ওই টাইপের সার্ভারের কস্টিং কেমন হয়। ক্লায়েন্টদের জন্য দেখা গেছে যে হচ্ছে আমি হোস্টিংগার থেকে হচ্ছে সার্ভার হচ্ছে মনে করেন যে ম্যানেজ করে দিয়েছিলাম, গত মাসেই হচ্ছে একটা ম্যানেজ করছি। এইখানে তার খরচ গেছে হচ্ছে $150। $150 তার, এইটা খরচ যাবে হচ্ছে তার ইয়ারলি। $150 ইয়ারলি 1 বছরের জন্য, এটাও বহুত কস্টিং। কত কস্টিং? $150 যদি ধরেন, আমি তারা যেদিন কিনে দিছি ওদিন রেট ছিল হচ্ছে $121 $120 টাকার মতন করে। তার 1 বছরে তার সার্ভারের পিছনে 18,000 টাকার মতন হচ্ছে তার কস্টিং। ভাই এটাও হিউজ, এটাও পসিবল না। ওকে, এটাও পসিবল না আপনাদের জন্য। এখন আপনাদের সার্ভার লাগবে, এখন আপনারা কি করবেন দেখেন, আমার একজন পরিচিত হচ্ছে ক্লায়েন্ট আছে, এবং তার কাছ থেকে আমি দেখা যায় যে হচ্ছে আমার স্টুডেন্টদেরকে যারা থাকে তাদেরকে হচ্ছে আমি ওইখান থেকে হচ্ছে সার্ভারটা নিয়ে দিই, এবং আলহামদুলিল্লাহ ওনার কাছে হচ্ছে আমি কম দামে হচ্ছে মোটামুটি হচ্ছে বাল্ক আকারে ম্যানেজ করে দিতে পারি। ওনার কাছে দেখা যায় সার্ভারের এই যে সার্ভারটা, এটার কস্টিং ওনার কাছে হচ্ছে দেখা যায় যে আপনার 2,450 টাকা থেকে, 2,450 টাকা থেকে দেখা যায় যে হচ্ছে আপনার 3,800 টাকার মতন হচ্ছে ওনার একটা হচ্ছে কস্টিং। এটা হচ্ছে রেঞ্জ বললাম, এবং এইটা যায় হচ্ছে ওনার ইয়ারলি হচ্ছে কস্টিং, মানে 1 বছরে 2,500 থেকে ধরেন হচ্ছে 4,000 টাকার মতন একটা কস্টিং যায়। সো এইটার ভিতরে হচ্ছে কী কী থাকে, এইখানে এই জায়গাতে হচ্ছে কী কী পাওয়া যায় সেটা একটু আমি আপনাদের বলি। ধরেন 2,500 থেকে এই 4,000 টাকার ভিতরে দেখা যায় যে হচ্ছে আপনার 3 GB থেকে 5 GB'র মতন হচ্ছে একটা সার্ভারের একটা হচ্ছে স্পেস থাকে, একটা হচ্ছে আপনার ডোমেইন নেমও হচ্ছে থাকে। আর একটু আগে মনে আছে আপনাদের যে হচ্ছে ব্যান্ডউইথ আমি হচ্ছে দেখাইছিলাম, ব্যান্ডউইথ, ওই যে বলছিলাম যে ব্যান্ডউইথটা যদি শেষ হয়ে যায় ওইটা আপনার হচ্ছে ওয়েবসাইটের পরে ব্যবহার করা যায় না। ওনার সার্ভারে এই ব্যান্ডউইথটা থাকে হচ্ছে আপনার আনলিমিটেড, সার্ভারে এটা মোটামুটি হচ্ছে ব্যান্ডউইথ আনলিমিটেড পাওয়া যায়। আর এইটার লোকেশন হচ্ছে ফিনল্যান্ডে আছে, তারপরে হচ্ছে লোকেশন আবার আছে হচ্ছে আপনার এই যে ইউকেতেও হচ্ছে আছে ওনার হচ্ছে আপনার সার্ভারে এই লোকেশনগুলো। সো এখন আপনাদের হচ্ছে করণীয় কি দেখেন, আপনাদের এই কাজটা যাতে সহজ হয়, সুন্দর হয়, এবং আপনারা যাতে হচ্ছে আপনাদের যাতে কোনো হ্যাসেল না হয়, কারণ ম্যাক্সিমাম সময় যে হ্যাসেলটা হয় সেটা হচ্ছে সার্ভার নষ্ট হয়ে যায়, এবং কীভাবে কী ব্যবহার করতে হয় না করতে হয় এগুলো হচ্ছে দেখা যায় যে হচ্ছে আপনারা জানবেন না, আপনারা পারবেন না, আপনারা করতেও পারবেন না, সবই হচ্ছে দেখা যাবে পরে ভুল হইলে আমও যাবে সালাও যাবে। সো এই জায়গাতে আমি আমার স্টুডেন্টদের এই কাজগুলো সহজ করার জন্য এবং তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমি যেই বিষয়টা হচ্ছে করি সেটা হচ্ছে আমি তাদের সার্ভারটা হচ্ছে মেনটেন করে দিই, মানে তাদেরকে সার্ভারটা হচ্ছে তাদেরকে পারচেস করে দিই। এখন এই পারচেস করার জন্য সিস্টেমটা কী হয়, আমি স্টুডেন্টদের হচ্ছে ডাটা কালেক্ট করি, আপনাদের ডাটাগুলো, আপনাদের হচ্ছে ফার্স্ট নেম, আপনাদের হচ্ছে লাস্ট নেম, আপনাদের ইমেল অ্যাড্রেস, আপনাদের কিছু ডাটা দিতে হবে। আরও একটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ভাইয়ার, আপনাদের হচ্ছে পেমেন্টটা করে দিতে হবে। এখন আপনার পেমেন্টের জন্য আপনারা হচ্ছে দেখা যায় বিকাশ হচ্ছে করতে পারেন, বিকাশ করে আপনারা রেফারেন্স আপনাদের নাম দিয়ে দিলে সেই ক্ষেত্রে
মনে করেন যে হচ্ছে আমার কাছে টাকা আসলো, আমি ওইটা দিয়ে হচ্ছে আপনাদের এই সার্ভারটা হচ্ছে বুকিং দিব, বুকিং দিয়ে আপনাদের যাবতীয় যা কিছু হবে ডাটাগুলো হচ্ছে রেডি করে আপনাদেরকে আপনাদের ইমেল অ্যাড্রেসে দিয়ে দিব। এটা হচ্ছে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ, এবং এটা অনেক লম্বা একটা প্রসিডিউর, অনেক লম্বা। সো একটু সময় সাপেক্ষ হচ্ছে এটা ব্যাপারটা। সো এই জায়গাতে এই কাজটা করার উদ্দেশ্য একটাই, যাতে আপনাদের কাজগুলো সহজ হয়, সুন্দর হয়, এবং আমি এখানে ইন্সপায়ারেশনের জন্য, মানে এই জিনিসগুলো যাতে সুন্দর হয়, আপনারা যাতে সবাই মেনটেন করেন, সুন্দর করে যাতে মেনটেন করতে পারেন, আমি এটার জন্য হচ্ছে দুইটা জিনিস অতিরিক্ত দেই। একটা হচ্ছে একটা ইউটিউবের প্লেলিস্ট। এটা হচ্ছে একটা ইউটিউবের একটা মানে প্রিমিয়াম একটা প্লেলিস্ট, এটা আমার তৈরি করা। এই প্লেলিস্টের ভেতরে এই যে সার্ভারটা আপনি কিভাবে ব্যবহার করবেন, সার্ভারে কীভাবে হচ্ছে ফাইল আপলোড করতে হয়, সার্ভারে কীভাবে হচ্ছে ক্লায়েন্টের সার্ভারে বা আপনার সার্ভারে আপনি কীভাবে কাজ করবেন, সেটা HTML প্রজেক্ট, সেটা হতে পারে ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট, সেটা হতে পারে PHP প্রজেক্ট। তো এই যে সার্ভার রিলেটেড যে কাজগুলো কীভাবে হবে সেটা হচ্ছে ওইখানে হচ্ছে উল্লেখ করা থাকে। দেখেন ক্লাসের ভিতরে না আপনাদের এই যে সার্ভারের যে হচ্ছে যে বিষয়টা, এইটা হচ্ছে ক্লাসের এখানে হচ্ছে আছে খুব কম, এখানে ক্লাসে হচ্ছে খুব বেশি এখানে ইনক্লুড করা না, কারণ অনেক কিছুই হচ্ছে সম্ভব না, কারণ এখানে হচ্ছে লেন্থ আরও বেড়ে যাবে। সো এই প্লেলিস্টের ভিতরে দেখা যাবে হচ্ছে কি আপনার এই সার্ভারের ডাটা যাবতীয় যা কিছু আছে সব কিছু এখানে হচ্ছে উল্লেখ করা আছে। এটা একটা বিষয় গেল। আর আরেকটা বিষয় সেটা হলো আপনাদের থিম ফরেস্টের সাথে কি পরিচয় আছে? থিম ফরেস্টের সাথে পরিচয়, আপনারা এখান থেকে হচ্ছে মনে করেন 3টা প্যাকেজ আছে, 3টা প্যাকেজের আমি আপনাদেরকে পরবর্তীতেই আপনার কাছ থেকে যখন ডাটা কালেক্ট করব তখন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্যাকেজগুলো হচ্ছে আপনাদের প্রাইজিংটা ক্লিয়ার করে বলে দিব। আমাকে দেখতে হবে যে প্রাইজিংগুলো কেমন কী আছে। সো ওই প্রাইজিংটা আপনাদের এই মনে করেন হচ্ছে 2500 থেকে 4000 এর ভিতরেই হচ্ছে হবে 1 বছরের জন্য। সাথে হচ্ছে ডোমেইন নেম, ব্যান্ডউইথ আনলিমিটেড, সার্ভার হচ্ছে ভালো একটা জায়গা পাবেন, এবং সার্ভারের সিকিউরিটি থাকবে, আরও অনেক হচ্ছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অনেক কিছু আছে, ওইটা আমি আপনাদের কাছে পরে ক্লিয়ার করে দিচ্ছি। বাট আপনাদের যেটা করতে হবে, আপনাদের ডাটাগুলো হচ্ছে আমাকে দিতে হবে। আপনারা আমি একটা ফর্ম দিব, ফর্মটা ফিল আপ করে আমাকে ডাটা দিবেন। আর আপনাদের কাছে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা ডেট। আপনারা একটা ডেট আমাকে বলবেন যে ভাই এই ডেটের ভিতরে আমরা হচ্ছে সব পেমেন্টগুলো ক্লিয়ার করে দিব, এবং আপনি এই ডেটের ভিতরে হচ্ছে আমাদেরকে, মানে আপনার ওইটা করার পরেই আমি হচ্ছে এই ডেটের ভিতরে যেটা করব আপনাদেরকে ওই ডাটাগুলো হচ্ছে আমি আপনাদের দিয়ে দিব। তবে আমার সময় লাগবে, কারণ আমি হচ্ছে বারবার বসতে পারবো না, একবার বসে হচ্ছে কাজগুলো করে আপনাদেরকে দিব, সো এটা সময় সাপেক্ষ। আবার আপনারা যে ডাটাগুলো দিচ্ছেন সেগুলো ঠিক আছে কিনা সেগুলো হচ্ছে চেক করতে হবে, যাতে আপনাদের হ্যাসেল না হয়, আপনারা যাতে হচ্ছে উপকৃত হন। আপনাদের এই সার্ভার কীভাবে ব্যবহার করতে হবে এটার একটা হচ্ছে প্লেলিস্ট থাকবে, এই প্লেলিস্ট আপনার কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আর থাকবে ওই যে থিম ফরেস্ট বললাম না, থিম ফরেস্টের 100 থেকে $200, এর থেকে বেশি হবে, কম হবে না, 100 থেকে $200 একটা প্রিমিয়াম গিফট থাকবে। এই প্রিমিয়াম গিফটে কি থাকবে? গিফটে থাকবে মনে করেন যে আপনার HTML এর টেমপ্লেট, PSD ফাইল, ওয়ার্ডপ্রেসের ফাইল ইত্যাদি মিলাই টিলাই হচ্ছে মনে করেন আপনার প্রায় 100 থেকে হচ্ছে আপনার কি $200 প্লাস আপনার হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেট। আমার তরফ থেকে যতটুকু করা পসিবল ভাই আমি আপনাদের জন্য করে দিছি। তবে এইখানে দেখেন আবার কেউ আমারে বললেন না যে এটা কি হচ্ছে এমনি দেওয়া যাবে কিনা। সরি ভাইয়ারা, এমনি না। যারা সার্ভার হচ্ছে রেডি করবেন, সার্ভারে ডাটা দিয়ে সব কিছু হচ্ছে রেডি হয়ে যাবে, আপনাদেরকে সার্ভারের হচ্ছে ওই রিটার্ন যে মেইলটা করা হবে ওই মেইলের ভিতরেই আপনাদের ইউটিউব প্লেলিস্ট আর তার সাথে হচ্ছে এই গিফটের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। আপনারা আপনাদের এই ডাটাগুলো যার যে ডাটা পাবেন সেগুলো হচ্ছে যার মতন করে সে সেভ করে রাখবেন, এগুলো কেউ কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আর এই যে এখানে যে প্রিমিয়াম যে টেমপ্লেটটা দিব আপনাদেরকে, এখানে অনেকগুলো যে টেমপ্লেট থাকবে এগুলোও কারোর সাথে শেয়ার করা যাবে না, এবং ভুলেও এগুলো কি করা যাবে না, এগুলো গিটহাবে আপলোড করা যাবে না। কারণ আপনি যদি গিটহাবে আপলোড করেন সুন্দর করে কী হবে, আরেকজন এটা নিয়ে যাবে, তাহলে এত কষ্ট করে প্রিমিয়াম টেমপ্লেট আমার দিয়ে লাভটা কী হলো। শুধু যে আপনাদের এই প্রিমিয়াম টেমপ্লেট দিব তা না, আমার সামনে আরও টার্গেট আছে, আল্লাহ তাআলা বাঁচায় রাখলে। এইখানে দেখেন, এখানে $50 একটা প্রিমিয়াম টেমপ্লেট আমার কাছে রেডি আছে, $50 বেশ কয়েকটা এখানে প্রিমিয়াম টেমপ্লেট। তারপরে এখানে আরও কিছু হচ্ছে আপনার প্রিমিয়াম টেমপ্লেট। আমার টার্গেট হচ্ছে পার্ট বাই পার্ট আপনাদেরকে এই বিষয়গুলোর সাথে হচ্ছে শেখানো। এখানে থিম ফরেস্টের যে ফাইলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, এগুলো দিয়ে আপনারা কীভাবে উপকৃত হবেন। আপনারা চাইলে এগুলো ব্যবহার করে কোনো একজন ক্লায়েন্টের একটা প্রিমিয়াম ওয়ার্ক, একটা প্রিমিয়াম প্রজেক্ট করে দিতে পারবেন একবার। মাল্টিপল ক্লায়েন্টের না, যে কোনো একজন ক্লায়েন্টের একটা প্রজেক্ট করে দিতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা যেটা হবে, থিম ফরেস্টের কোডিং স্ট্রাকচারটার সাথে আপনারা পরিচিত হবেন। যেমন আমরা যে এখানে যে কোডিংগুলো করতেছি এগুলো কিন্তু থিম ফরেস্টের রুলস অনুপাতেই আমরা কোডিং করতেছি। সো এরপরে যদি আপনি একটা থিম ফরেস্টের HTML টেমপ্লেট পান, একটা যদি হচ্ছে কী বলে ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট পান, আপনি ওইখান থেকে দেখে কিন্তু কোডিং স্ট্রাকচারটা হচ্ছে বুঝতে পারবেন। এখন যদি ধরেন এখানে $100 থেকে $200, আমি যদি হচ্ছে $100 কস্টিং ধরি, এখানে যে টেমপ্লেটগুলো বাংলাদেশে সম্ভবত হচ্ছে এখন কত চলে, 121 টাকার মতন সামথিং চলে।
দেখেন এইটার সাথে সর্বনিম্ন হচ্ছে আপনার মিনিমাম আছে 12,000 টাকার মতন একটা হচ্ছে কি আছে, একটা হচ্ছে রিসোর্স। আর ইউটিউবের প্লেলিস্টের কথা বাদই দিলাম, আমি যে এত বছর ধরে যে বিভিন্ন সার্ভারে যে কাজ করছি ওই আইডিয়াগুলো কাজে লাগায় মনে করেন সেই প্লেলিস্টটা হচ্ছে রেডি করা। আপনাদের ক্লাসেও হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেটের আরও কিছু কাজ দিব, আর আমিও যদি ক্লাসের সময় পাই আমিও ক্লাসেও হচ্ছে সার্ভারে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব, বাট আগে সার্ভারটা রেডি হওয়ার পরে। সো সার্ভারটা রেডি হওয়ার পরে আমরা সার্ভারে কী করব, আমাদের দেখেন আমাদের যে এসটিএমএল টাইপের প্রজেক্ট আছে আমরা কিছু এসটিএমএল এর প্রজেক্ট রাখবো। আমাদের দেখা যাবে যে হচ্ছে কিছু ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট, যেমন হচ্ছে ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট, তারপরে ধরেন হচ্ছে একটা নিউজ পোর্টাল টাইপের ওয়েবসাইট, এটা আমরা ম্যানেজ করব। আর পিএইচপির পার্ট আমরা যেটা করবো, পিএইচপির হচ্ছে একটা প্রজেক্ট আমরা রাখবো। আবার দেখা যাবে যে হচ্ছে মেইনলি যে টার্গেটটা সেটা হলো হচ্ছে আমাদের এটার সাথে হচ্ছে যুক্ত হবে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং বলতে হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও টাইপের একটা ওয়েবসাইট, এবং তার এই ওয়েবসাইটগুলো হচ্ছে এই ব্র্যান্ডিংয়ের মেইন পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটের সাথে হচ্ছে কানেক্টেড থাকবে। আর তার থেকেও সবচেয়ে বড় যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লার্ন, শেখা। আমি না জানলে আমি আমার ক্লায়েন্টকেও সার্ভিস বা সাপোর্ট প্রোভাইড করতে পারবো না। ভাইয়ারা পুরা একবারে ভেঙে বলে দিয়েছি সব কিছু। আমার মনে হয় যে আপনাদের এখানে হচ্ছে আর কোনো কনফিউশনের কোনো কিছু নাই। আপনাদের শেখাটা যাতে ঠিক হয়, কোনো হ্যাসেল যাতে না হয়, আপনার যাতে হচ্ছে আরও আগ্রহী হন, এর জন্যই ইউটিউব প্লেলিস্ট, তার সাথে হচ্ছে এই গিফট, এবং তার সাথে হচ্ছে সার্ভারটা আমি কষ্ট করে একটা সময় নিয়ে আপনাদের জন্য ম্যানেজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সার্ভারটা এখন আমরা কবে কিনবো, কবে থেকে মেনটেন করা শুরু করব? দেখেন আমরা এখন বর্তমানে আসি হচ্ছে বুটস্ট্র্যাপে। বুটস্ট্র্যাপের পরেই হচ্ছে আমরা কিন্তু চলে যাব হচ্ছে জাভাস্ক্রিপ্ট jQuery পার্টে। সো জাভাস্ক্রিপ্ট jQuery পার্টে যাওয়ার আগেই এই বুটস্ট্র্যাপে থাকতেই কিন্তু আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ডে টেমপ্লেট রেডি হয়ে যাবে। সো আমাদের এখন সময় ফ্রন্ট এন্ডের পার্টগুলো সার্ভারে কীভাবে কী করে সেটা জানা। কাজ খুব জটিল বিষয়টা এমন না, কাজের জটিলতা কত পার্সেন্ট? 5%। কিন্তু এই 5% কাজের জন্যই ভয় কাজ করে কত কত পার্সেন্ট জানেন? টোটাল 95% হচ্ছে ভয় কাজ করে না জানলে। ওকে, এরপরে দেখেন বুটস্ট্র্যাপের পার্টে পরে যখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের পার্টে চলে যাব, সো এই ওয়ার্ডপ্রেসের পার্টে যেও আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট করতে হবে, সার্ভারে হচ্ছে রাখতে হবে, সেম অ্যাজ ইউজাল হচ্ছে পিএইচপি সব কিছুই। সো এখন কথা হচ্ছে যে ভাই তাহলে কখন থেকে হচ্ছে এটা নিলে ভালো হতে পারে? দেখেন আপনার যদি এখনও হচ্ছে এখন বলা মাত্রই যে আপনারা সবাই নিতে পারবেন তা না। এইখানে ধরেন এই 2,500 থেকে হচ্ছে 4,000 টাকা, এটা কারো কাছে কিছু না, আবার কারো কাছে হচ্ছে অনেক কিছু। এটাকে আপনারা একটা ইনভেস্টমেন্ট হিসেবে হচ্ছে ম্যানেজ করেন এখন। আর আপনাদেরকে একটা হচ্ছে একটা সময় আপনারা হচ্ছে নেন। মনে করেন আমি আমি জাস্ট হচ্ছে যেটা মনে করি, ধরেন হচ্ছে আপনি যদি 5 দিন 10 দিন বা হচ্ছে 20 দিনের মতন সময় নেন, আপনি যদি হচ্ছে প্রত্যেক দিন মনে করেন যে 1,000 টাকার মতনও যদি হচ্ছে, সরি 1,000 টাকা একটু ভুলে ভুলে বের হয়ে গেছে ভাই, মনে কিছু নিয়েন না, এটা সম্ভব না পারবেন না। আপনি যদি আপনার হাত খরচের টাকা থেকে হচ্ছে আপনি যদি কী করেন, আপনি যদি 100 টাকাও জমানো শুরু করেন, আপনার মোটামুটি এই জায়গায় হচ্ছে 2,000 টাকার মতন হয়ে যাবে। আর আপনাদের হাত খরচ 100 টাকা না, আপনারা আপনারা ইউনিভার্সিটিতে গেলেই হচ্ছে আপনার মনে করেন যে হচ্ছে কী বলে 300 400 500 টাকা হচ্ছে আপনারা ভেঙে আসেন, বাট যাক ওগুলো হচ্ছে আপনাদের ব্যক্তিগত। আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছে 5 দিন 10 দিন 20 দিন একটা সময় নিতে পারেন, আপনারা একটা ডেট আমাকে দিবেন, ওই ডেটের ভেতরে আমি যেটা করব, আগে আপনাদের ডাটাটা কালেক্ট করে ফেলবো। ডাটা কালেক্ট করার পরে হচ্ছে আপনাদের কী হবে, আপনারা হচ্ছে ওই ডেটের ভেতরে পেমেন্ট ক্লিয়ার করে দিবেন। এরপরে কিন্তু আপনাদের কাজ শেষ না, আরও কাজ আছে, মানে আপনাদের কাজ শেষ হলেও আমার এন্ডে কাজ আছে। সো আমার এগুলো ম্যানেজ করে বুকিং দিয়ে ওইখান থেকে নিয়ে এসে আমাকে তো এটা দিতে হবে। সো এই জিনিসটা দিতে গেলে এমনও হইতে পারে যে আমার নিজেরই হচ্ছে 1 মাসের মতন সময় লেগে যেতে পারে, হতে পারে, বলা যায় না। আবার সামনে হচ্ছে ঈদ আসতেছে, কোরবানির ঈদ। কোরবানির ঈদ কিন্তু বেশি দিন নাই, এটা মাথায় রেখেন। কোরবানির ঈদ হচ্ছে আপনার কত, এই যে হচ্ছে জুনের 6 তারিখ হচ্ছে কোরবানির ঈদ হবে। সো আমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করব। 10 দিন বা 15 দিন বা 20 দিনের মতন আমরা একটা টার্গেট নিব। এই টার্গেটের ভেতরে আমি ডাটা এবং হচ্ছে আপনাদের কী বলে পেমেন্ট কালেক্ট করে ফেলবো, এবং তারপরে হচ্ছে আমি কী করব, আমি আপনাদের হচ্ছে এই ডাটাগুলো আপনাদের বুঝিয়ে দিব। আর ততদিনে দেখা যাবে যে আমাদের বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট jQuery পার্ট শেষ হয়ে যাবে। আর বুটস্ট্র্যাপ jQuery জাভাস্ক্রিপ্ট শেষ হয়ে যাওয়া মানে ফ্রন্ট এন্ডের কাজ রেডি, ফ্রন্ট এন্ডের কাজটা আমরা সার্ভারে তুলব। এরপরে মাসে হচ্ছে ওয়ার্ডপ্রেস শেষ হয়ে যাবে, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সার্ভারে থাকবে। আর শুধু যে হচ্ছে সার্ভারের উপরেই হচ্ছে আমরা যে কাজ করবো তা না, আমরা ব্যাকআপ হিসেবে আরও একটা কাজ করবো, সেটা হচ্ছে ইউটিউবে আমরা হচ্ছে আমাদের যে স্ক্রিনগুলো, মানে আমাদের যে ভিডিওগুলো, এগুলোর স্ক্রিন রেকর্ডিং ভিডিও আমরা রাখবো। কারণ সার্ভারে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলেন আপনারা। ওকে, আপনাদেরকে বলে দিই যে ডানে যাবেন, এই কাজটা করা যাবে না, এরপর আপনার উল্টাপাল্টা করে ফেলেন। যাই হোক, আরও কিছু ব্যাকআপ প্ল্যান আছে, আরও কিছু হচ্ছে প্রজেক্টের প্ল্যান আছে, এইখানে হচ্ছে আরও কিছু প্রিমিয়াম টেমপ্লেট আছে, কিন্তু এগুলো নিয়ে তো গিটহাবে উঠানো যাবে না, আর এগুলো নিয়ে তো ব্র্যান্ডিং করতে হবে। সো এর জন্যই হচ্ছে মানে প্রজেক্ট শিখে শিখে সেগুলো হচ্ছে মনে করেন যে বিভিন্ন জায়গায় হচ্ছে সেট করে রাখতে হবে পোর্টফোলিও হিসাবে। তার একটা প্রচেষ্টা হিসাবেই এই সার্ভারটা হচ্ছে ম্যানেজ করা। এখন আপনারা আমাকে বলবেন যে ভাই
আপনারা মনে করেন যে হচ্ছে আমাকে ডাটাটা হচ্ছে মনে করেন যে আজকে তো 11 তারিখ, ধরুন হচ্ছে 18 তারিখে আমি হচ্ছে ডাটা কালেক্ট করে ফেলবো আপনাদের কাছ থেকে। একটা ফর্ম দিব, আপনারা ফর্ম ফিল আপ করে আমাকে ডাটা কালেক্ট করে দিলেন, ডাটা দিয়ে দিলেন। আর ডেটটা হচ্ছে আপনারা দেন যে আপনারা পেমেন্ট হচ্ছে কবে করবেন, তাহলেই হবে। বিকাশে পেমেন্ট করতে পারবেন, বিকাশে আর রকেটে। নগদের অবস্থাটা এখন ভালো না, আপনারা জানেন কিনা আমি জানি না। নকেট মানে এটা ভালো না, ভালো হইতেছে, খারাপ হয়, ভালো হয়, মানে চলতে থাকে, আপস অ্যান্ড ডাউন চলতে থাকে। ওকে, এই তো। তাহলে আমরা আমরা ডিসিশন কি নিলাম ইনশাল্লাহ, আমরা ঈদের পরে 14 তারিখে, মানে শনিবার, ওই দিন হচ্ছে ওর ভিতরে আর কি আপনারা পেমেন্টটা ক্লিয়ার করে ফেলবেন। আর আমি নেক্সট 1 সপ্তাহের ভিতরে আপনাদের কাছ থেকে ডাটা কালেক্ট করে ফেলবো, আল্লাহ তালা বাঁচায় রাখলে। আর ঈদের পরে হচ্ছে ওইটা হওয়ার পরে আমি আপনাদেরকে ওই আপনাদের ডাটাগুলো, আপনার পেমেন্ট করার পরে আপনাদের ডাটাগুলো আপনাদেরকে বুঝাই দিব ইনশাআল্লাহ। আর আমি অ্যামাউন্ট যেটা বললাম যে হচ্ছে একটা সার্ভার, মানে যার সার্ভার তার আরেকজন, অনেকে মনে করে যে ভাই আমি আমার মতন করে হচ্ছে সার্ভার নিলাম, আরেকজন হচ্ছে আমার সাথে হচ্ছে নিলাম, সেও আমার সাথে সার্ভার ব্যবহার করলো। দেখেন এখানে যে মেইনলি যে সমস্যাটা হয়, ব্র্যান্ডিং প্রপারলি হয় না। আর তার থেকেও বড় যে সমস্যাটা হয়, ধরেন আপনার কারণে তার সার্ভার বা তার কারণে আপনার সার্ভার নষ্ট হয়ে যেতে পারে। মানে এটা আলাদা না, যার যারটা তার আলাদা আলাদা। মানে একটা নিয়ে যে হচ্ছে কাজ করব, এইটা হচ্ছে ভাই যদি পসিবল হইতো আমি আপনাদের ওইটাই বলতাম, রিকমেন্ডই করতাম। ওকে। আর অন্যান্য জায়গার তুলনায় আমি এখান থেকে যেটা ম্যানেজ করে দিতেছি, এটার কস্টিং প্রায় অর্ধেক কম, মিনিমাম অর্ধেক কম। যেমন হোস্টিংগারের হচ্ছে যেটা দেখাইলাম আপনাদের, ওটা তো দেখছেনই, ক্লায়েন্টের যেটা দিছি 18,000, এর থেকে আরেকটা হচ্ছে কম প্রাইসে আছে, ওইটা হচ্ছে আপনার প্রায় কস্টিং পরে $65। তো $65 দেখা যায় হচ্ছে 6,000 টাকার উপরে কস্টিং। নেম চিপ হচ্ছে আছে ওইখানে, আমি দেখছিলাম ওইখানে হচ্ছে এক একটা কাজের জন্য এক এক রকমের হচ্ছে কস্টিং বাড়তে থাকে। সো আপনারা এই সার্ভারটাই মোটামুটি যতটুকুই হোক আপনারা অ্যাটলিস্ট কম বাজেটে আপনার প্র্যাকটিসটা করতে পারবেন। মানে অন্যান্য জায়গার তুলনায় মোটামুটি হচ্ছে আপনার প্রায় অর্ধেক হচ্ছে প্রাইজিং হচ্ছে কম আছে আলহামদুলিল্লাহ। আর আমি এটা ওই ওনার সাথে কথা বলে আপনাদেরকে হচ্ছে কী বলে ফাইনাল প্রাইসটা জানাবো। মোটামুটি হচ্ছে আপনার 2,500 থেকে 4,000 টাকার মতন হচ্ছে কস্টিং আছে বিভিন্ন প্যাকেজে। আমি ওইটা আপনাদেরকে পরে জানাবো ইনশাল্লাহ, নেক্সট উইক বা তারপরে উইক হচ্ছে জানাবো, আল্লাহ বাঁচায় রাখবেন। বাট আপনারা আমাকে আপনাদের ডাটাগুলো ঠিক মতন দিয়েন, আর হচ্ছে হ্যাসেলে হচ্ছে করেন না, বারবার হচ্ছে ভাই একবার ওইটা এরকম করা যাবে না। আমি এটা বুঝাই আপনাদেরকে সামনে আরও ইনশাল্লাহ হচ্ছে কাজ করায় নিব। বাট আগে এটা রেডি করে নিই আমরা ইনশাল্লাহ, সামনে অনেক কিছু বাকি, অনেক ইনশাল্লাহ অনেক কিছু বাকি আছে।